পৃষ্ঠা ৭। ৫। শিখনের উপাদান বিষয়ে সংক্ষিপ্ত টিকা লেখো। শিখনের আধুনিক প্রকারভেদগুলি আলোচনা করো। শিখনের উপাদান। শিখন হল অভিজ্ঞতার মধ্য দিয়ে আচরণের ক্রম পরিবর্তন। এটি একটি জটিল মানসিক প্রক্রিয়া। পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সার্থকভাবে মানিয়ে নেওয়ার প্রয়োজনে নতুন নতুন অবস্থার সঙ্গে অভিযোজনের জন্য শিখন বিশেষভাবে প্রয়োজন। আমাদের ব্যক্তিত্ব, আচার আচরণ, চিন্তন, স্বভাব, জ্ঞান সবই শিখনের ফল। শিখনের বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করলে দেখা যায় শিখন কয়েকটি উপাদানের দ্বারা প্রভাবিত হয়। এই সমস্ত উপাদানকে শিখন সহায়ক উপাদান বলা হয়। এখানে 5টি গুরুত্বপূর্ণ শিখন সহায়ক উপাদানকে নিয়ে আলোচনা করা হলো। এক, পরিণমন। পরিণমন হল একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। এর দ্বারা জন্মগত সম্ভাবনাগুলির স্বতঃস্ফূর্ত বৃদ্ধি ও ক্রমবিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তন হয়। 2, আগ্রহ বা অনুরাগ। আগ্রহ বা অনুরাগ হল ব্যক্তির এমন একটি আভ্যন্তরীণ মানসিক অবস্থা যা ব্যক্তিকে কোনো বস্তু, বিষয় বা কাজের প্রতি মনোযোগী করে তোলে। 3, মনোযোগ। মনোযোগ এমন একটি মানসিক প্রক্রিয়া যার মাধ্যমে ব্যক্তি কোনো একটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভের জন্য বিষয়টির ওপর নিজের চেতনাকে নিবিষ্ট করে। 4, ক্ষমতা বা সামর্থ্য। মানুষের যাবতীয় কর্ম সম্পাদনের জন্য যে উপাদানটি বিশেষভাবে সহায়ক হয় তা হল ক্ষমতা বা সামর্থ্য। 5, প্রেরণা। প্রেরণা কর্মের উৎস। এটি এক ধরনের তাড়নার অনুভূতি বা তাগিদ যা আমাদের কাজ করতে বাধ্য করে। শিখনের আধুনিক প্রকারভেদ। শিখনের দুটো প্রকার আছে: মনুষ্যোত্তর প্রাণীর শিখন, মানুষের শিখন। মানুষের শিখনের প্রথমত 3টে ভাগ আছে: প্রজ্ঞামূলক শিখন বা বৌদ্ধিক শিখন, দক্ষতামূলক শিখন আর অনুভূতিমূলক শিখন বা প্রাক্ষোভিক শিখন। প্রজ্ঞামূলক শিখনের আবার 3টে ভাগ আছে: প্রত্যক্ষমূলক শিখন, ধারণার শিখন, সমস্যা সমাধানের শিখন। দক্ষতামূলক শিখনের নিচে আছে সংজ্ঞাবহ চেষ্টীয় শিখন, তার নিচে আছে প্রত্যক্ষমূলক চেষ্টীয় শিখন, তার নিচে আছে সংযোগমূলক চেষ্টীয় শিখন। অনুভূতিমূলক শিখনেরও 3টি ভাগ আছে: আদর্শের শিখন, মনোভাবের শিখন, মূল্যবোধের শিখন। শিখন প্রধানত 2 প্রকার: 1, মনুষ্যেতর প্রাণীর শিখন, অ্যানিম্যাল লার্নিং, এবং 2, মানুষের শিখন, হিউম্যান লার্নিং। মানুষের শিখনকে আচরণের বিভিন্ন দিকের পরিপ্রেক্ষিতে 3টি বিভাগে ভাগ করা হয়েছে। এই বিভাগ 3টি হল: 1, প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক শিখন, কগনিটিভ লার্নিং; 2, দক্ষতামূলক শিখন, স্কিল লার্নিং; 3, অনুভূতিমূলক বা প্রাক্ষোভিক শিখন, অ্যাফেক্টিভ লার্নিং। 1, প্রজ্ঞামূলক বা বৌদ্ধিক শিখন। যে শিখন প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তির মধ্যে কোনো বিষয়ে অভিজ্ঞতা বা ধারণা জন্মায় তাকেই প্রজ্ঞামূলক শিখন বলে। এই ধারণা অনুযায়ী শিখন হল শিক্ষার্থীর মানসিক সংগঠন বা বৌদ্ধিক সংগঠনের প্রক্রিয়া।
2. দক্ষতামূলক শিখন। দক্ষতামূলক শিখনের মূল প্রক্রিয়া হল অনুশীলন। অনুশীলনের ফলে ব্যক্তির স্নায়বিক বাধা হ্রাস পায় এবং দক্ষতার শিখন ঘটে। তবে দক্ষতামূলক শিখন কেবলমাত্র যান্ত্রিক অনুশীলনের মাধ্যমে সংগঠিত হয় না। শিক্ষার্থীর ব্যক্তিগত অভিজ্ঞতা তার দক্ষতার শিখনে সহায়ক হয়। 3. অনুভূতিমূলক বা প্রাক্ষোভিক শিখন। যে শিখনের মাধ্যমে ব্যক্তির প্রাক্ষোভিক প্রতিক্রিয়ার বিকাশ ও সমন্বয় ঘটে এবং আদর্শ, মনোভাব, মূল্যবোধ ইত্যাদি গড়ে ওঠে তাকে অনুভূতিমূলক বা প্রাক্ষোভিক শিখন বলা হয়। 6. পরিণমন কাকে বলে? পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। পরিণমন স্কিনারের মত অনুযায়ী পরিণমন হল এক ধরনের বিকাশ যা পরিবেশগত অবস্থার ব্যাপক তারতম্য থাকলেও মোটামুটি একইভাবে সংগঠিত হয়। মনোবিদ গেসেলের মতে স্বকীয় বা অন্তর্জাত বৃদ্ধি হল পরিণমন। মনোবিদ কোলেসনিকের মতে জন্মগত প্রবণতাগুলি স্বাভাবিকভাবে বিকশিত হওয়ার ফলে শিশুর আচরণের গুণগত ও পরিমাণগত পরিবর্তনের প্রক্রিয়াই হল পরিণমন। পরিণমনের বৈশিষ্ট্য। পরিণমন হল এমন প্রক্রিয়া যার মাধ্যমে জন্মগত প্রবণতার স্বাভাবিক বিকাশের মধ্য দিয়ে ব্যক্তির আচরণের গুণগত ও পরিমাণগত উভয় প্রকারের পরিবর্তন ঘটে। নিচে পরিণমনের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হলো। 1. বিকাশের প্রক্রিয়া। পরিণমন হল একটি বিকাশমূলক প্রক্রিয়া যার দ্বারা ব্যক্তির বৃদ্ধি ঘটে। 2. সহজাত প্রবণতার উপর নির্ভরশীল প্রক্রিয়া। পরিণমন প্রক্রিয়া শিশুর সহজাত প্রবণতার উপর নির্ভরশীল। জন্মসূত্রে প্রাপ্ত সম্ভাবনাগুলির বিকাশের উপর পরিণমন নির্ভর করে। 3. স্বাভাবিক প্রক্রিয়া। পরিণমন প্রক্রিয়া শিশুর মধ্যে স্বাভাবিকভাবে ঘটে। এই প্রক্রিয়া শর্তাধীন নয়। 4. প্রশিক্ষণ নির্ভর নয়। পরিণমন ঘটার জন্য কোনো প্রকার প্রশিক্ষণের প্রয়োজন হয় না। এই প্রক্রিয়া ব্যক্তি বা সমাজের চাহিদা, ইচ্ছা, অবস্থা, পরিস্থিতি কোনো কিছুর উপর নির্ভরশীল নয়। 5. চাহিদা নির্ভর নয়। পরিণমন প্রক্রিয়াটি শিশুর চাহিদার উপর নির্ভর করে না। এটি সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গতি রেখেও ঘটে না। 6. শারীরিক ক্ষমতা অর্জনে সহায়ক। পরিণমন ব্যক্তির শারীরিক ক্ষমতা অর্জনে বিশেষভাবে সাহায্য করে। পৃষ্ঠা 8-7 সক্রিয়তা ভিত্তিক নয়। পরিণমন প্রক্রিয়া সংগঠিত হওয়ার জন্য ব্যক্তির আত্মসক্রিয়তার খুব একটা প্রয়োজন হয় না। 8. জীবনব্যাপী প্রক্রিয়া নয়। পরিণমন জীবনের একটি বিশেষ পর্যায়ে শুরু হয় এবং একটি বিশেষ পর্যায়ে শেষ হয়। 9. জৈবিক বিকাশের প্রক্রিয়া। পরিণমন ব্যক্তির দেহের জৈবিক কেন্দ্রগুলির স্বাভাবিক বিকাশের উপর নির্ভর করে। 10. সর্বজনীন প্রক্রিয়া। দেশ কালভেদে পরিণমনের পরিবর্তন ঘটে না। বিশ্বের সব শিশুরাই প্রথমে হামাগুড়ি দেয়, পরে দাঁড়াতে শেখে, সবশেষে হাঁটতে শেখে। মন্তব্য: ওপরের বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে বলা যায় যে পরিণমন হল ব্যক্তির জীবন বিকাশের একটি স্বতন্ত্র প্রক্রিয়া যা তার আচরণের পরিবর্তন ঘটায়। এটি একটি স্বাধীন ও সর্বজনীন প্রক্রিয়া। 7. শিখন ও পরিণমনের মধ্যে সম্পর্ক কী? শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। শিখন ও পরিণমনের সম্পর্ক।
শিখন ও পরিণমনের মধ্যে কতগুলি বিশেষ সম্পর্ক লক্ষ্য করা যায়। 1. বিকাশমূলক প্রক্রিয়া। শিখন ও পরিণমন দুটি বিকাশমূলক প্রক্রিয়া, যার ফলে ব্যক্তির আচরণের পরিবর্তন ঘটে। শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে এই দুই প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুটি প্রক্রিয়া পরস্পর নির্ভরশীল। 2. নির্ভরশীলতা। প্রক্রিয়া দুটির অন্যতম বৈশিষ্ট্য হল উভয়ের উপর নির্ভরশীল। শিখনের অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হল পরিণমন। যথাযথ পরিণমন ছাড়া শিখন অসম্ভব। পরিণমন প্রক্রিয়াটি শিখনের সীমারেখা নির্ধারণ করে। আবার অনেক ক্ষেত্রে শিখন ও পরিণমনের ক্রিয়াকে ত্বরান্বিত করতে সহায়তা করে, যেমন দৈহিক অনুশীলন দৈহিক বৃদ্ধিতে সাহায্য করে। তাই বলা যায় শিখন এবং পরিণমন পরস্পর সম্পর্কযুক্ত এবং উভয়েই শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 3. মনোবিদদের অভিমত। মনোবিদরা পরীক্ষা নিরীক্ষায় দেখেছেন উপযুক্ত পরিণমন ঘটলেই শিশুর বিশেষ বিশেষ শিখন সম্ভব হয়। শারীরিক পরিবর্তন, বিশেষ করে স্নায়ুতন্ত্রের বৃদ্ধি ও বিকাশ নির্ধারণ করে শিশু কী শিখতে পারে এবং কতখানি শিখতে পারে। বাস্তবে দেখা গেছে কোনো বিষয় শেখার জন্য শিশু যদি পরিণত বা প্রস্তুত না হয় এবং তাকে যদি জোর করে সেই বিষয় শেখানোর চেষ্টা করা হয়, তাহলে ফল বিপরীত হয়। উদাহরণস্বরূপ বলা যায় 2-3 বছর বয়সের শিশুকে ভাষা সাহিত্য বিষয়ে পাঠদান করলে কিংবা জটিল অঙ্কের নিয়মকানুন শেখানোর চেষ্টা করলে তা কোনোদিনই সফল হবে না। তাই বলা যায় পরিণমনই ঠিক করে শিশুর শিখনের সীমারেখা। 4. শিক্ষাবিদদের অভিমত। শিক্ষাবিদদের মতে শিখন শুরু করার আগে তার পরিণমনের স্তর সম্পর্কে খোঁজ নেওয়ার প্রয়োজন। উপযুক্ত পরিণমন ঘটলে তবেই তার শিখনের কাজটি শুরু করা উচিত। শিশুর জীবন বিকাশের ক্ষেত্রে শিখনের ভূমিকাও অপরিসীম। এই কারণে অনেক শিক্ষাবিদ মনে করেন পরিণমন ও শিখন দুটি পরস্পর বিরোধী ধারণা নয়, বরং শিশুর সামগ্রিক বিকাশের জন্য দুটিই আবশ্যক। পরিণমন আর শিখন = জীবন বিকাশ। শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব। পরিণমন হলো এক ধরনের জৈবিক প্রক্রিয়া যা জীবকে তার বিকাশের একটি নির্দিষ্ট স্তরে পৌঁছতে সাহায্য করে। এটি মূলত বংশগত বা জেনেটিক উপাদান দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং পরিবেশের প্রভাব এতে কম। সহজ কথায় কোনো কিছু শেখার জন্য শারীরিক ও মানসিক দিক থেকে প্রস্তুত হওয়ার প্রক্রিয়াকেই পরিণমন বলা হয়। শিক্ষা মনোবিজ্ঞানে পরিণমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধারণা, কারণ এটি শিখনের ভিত্তি তৈরি করে। শিক্ষাক্ষেত্রে তথা শিখনের উপর পরিণমনের ভূমিকা আলোচনা করা হলো। 1. পরিণমন ও শিখনের সম্পর্ক। পরিণমন ও শিখন একে অপরের সঙ্গে নিবিড়ভাবে জড়িত। পরিণমন হলো শিখনের একটি পূর্ব শর্ত। কোনো শিক্ষার্থী যখন কোনো কিছু শেখার জন্য শারীরিকভাবে ও মানসিকভাবে প্রস্তুত হয়, তখন তার শিখন প্রক্রিয়া সহজ হয়। যেমন কোনো শিশু যদি দৌড়ানোর জন্য শারীরিকভাবে প্রস্তুত না হয়, তাহলে তাকে দৌড় শেখানো সম্ভব নয়। আবার কোনো জটিল গাণিতিক সমস্যা সমাধানের জন্য যদি তার মস্তিষ্কের বিকাশ না ঘটে, তাহলে সে তা শিখতে পারবে না। পরিণমন মানুষের মধ্যে সম্ভাবনা তৈরি করে, আর সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে শিখন সম্পন্ন হয়। 2. শারীরিক পরিণমন ও শিখন। শারীরিক পরিণমন শিখনের জন্য একটি অপরিহার্য দিক। এটি একজন শিক্ষার্থীর পেশি, স্নায়ুতন্ত্র এবং অঙ্গ প্রত্যঙ্গের বিকাশের সঙ্গে জড়িত।
পেশির সুসংবদ্ধ বিকাশ না হলে কোনো শারীরিক কাজ শেখা সম্ভব নয়। যেমন হাতের পেশির বিকাশ না হলে লেখা বা আঁকা শেখা কঠিন। এছাড়া মস্তিষ্কের এবং স্নায়ুতন্ত্রের বিকাশ শিখনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্নায়ুকোষের সংযোগ তৈরি হওয়া এবং মস্তিষ্কের বিভিন্ন অংশের পরিণমন শিখনের গতি ও গুণগত মানকে প্রভাবিত করে। স্মৃতি, মনোযোগ এবং সমস্যা সমাধানের মতো উচ্চতর মানসিক দক্ষতা বিকাশের জন্য স্নায়বিক পরিণমন অপরিহার্য। 3. মানসিক পরিণমন ও শিখন। শারীরিক পরিণমনের মতোই মানসিক পরিণমনও শিখনের একটি গুরুত্বপূর্ণ দিক। এটি শিক্ষার্থীর বুদ্ধিবৃত্তিক ও মানসিক দক্ষতা বিকাশের জন্য অপরিহার্য। মনোবিজ্ঞানী জাঁ পিয়াজে তাঁর জ্ঞানীয় বিকাশের তত্ত্বে দেখিয়েছেন যে শিশুরা বিভিন্ন স্তরের জ্ঞানীয় পরিণমনের মধ্য দিয়ে এবং প্রতিটি স্তরের কাজ শেখার জন্য শিক্ষার্থীর সেই স্তরের জ্ঞানীয় পরিণমন আবশ্যক। 4. পরিণমন ও পাঠ্যক্রম প্রণয়ন। শিক্ষণের ক্ষেত্রে পরিণমনের ধারণাটি পাঠ্যক্রম প্রণয়নের বিশেষ ভূমিকা পালন করে। পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা উচিত যা শিক্ষার্থীর বয়স এবং পরিণমনের স্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। পৃষ্ঠা 9। বিভিন্ন বয়সের শিক্ষার্থীদের জন্য ভিন্ন ধরনের পাঠ্যক্রম তৈরি করা হয়। যেমন প্রাথমিক স্তরের শিশুদের জন্য খেলার ছলে বর্ণমালা শেখানো হয়, কারণ এই বয়সে তাদের পেশি এবং মানসিক পরিণমন লেখালেখি শেখার জন্য যথেষ্ট নয়। উচ্চতর শ্রেণীতে জটিল বিষয় যেমন বিজ্ঞান বা বীজগণিত শেখানো হয়, কারণ সেই বয়সে তাদের জ্ঞানীয় ক্ষমতা যথেষ্ট বিকশিত হয়। 5. পরিণমন ও বৌদ্ধিক ক্ষমতার বিকাশ। পরিণমনের ফলে শিশুর চিন্তা, যুক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধি পায়। কারণ এই বয়সে তাদের পেশি ও মানসিক পরিণমন লেখালেখি শেখার জন্য যথেষ্ট নয়। উচ্চতর শ্রেণীতে জটিল বিষয় যেমন বিজ্ঞান বা বীজগণিত শেখানো হয়, কারণ সেই বয়সে তাদের জ্ঞানীয় ক্ষমতা যথেষ্ট বিকশিত হয়। 5. পরিণমন ও বৌদ্ধিক ক্ষমতার বিকাশ। পরিণমনের ফলে শিশুর চিন্তা, যুক্তি ও সমস্যা সমাধানের ক্ষমতা ধাপে ধাপে বৃদ্ধি পায়। শিক্ষককে এই ধাপগুলি বিবেচনা করে পাঠ পরিচালনা করতে হয়। 6. আবেগীয় পরিণমন ও শিক্ষা। আবেগীয় পরিণমন শিক্ষার্থীর আত্মনিয়ন্ত্রণ, সহযোগিতার মানসিকতা ও দলগত কাজ শেখার ক্ষমতা বাড়ায়। ছোট শিশুরা আবেগে বেশি প্রভাবিত হয়, কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে তারা আবেগ নিয়ন্ত্রণ শেখে। 7. সামাজিক পরিণমন ও শিক্ষা। শিক্ষার মাধ্যমে সামাজিকতা গড়ে ওঠে, তবে তার ভিত্তি হল সামাজিক পরিণমন। পরিণমনের মাধ্যমে শিশু সামাজিক নিয়মকানুন বুঝতে পারে এবং বিদ্যালয় পরিবেশে মানিয়ে নিতে সক্ষম হয়। 8. ব্যক্তিভেদ ও পরিণমন। সব শিশুর পরিণমনের গতি সমান নয়, কারো বিকাশ দ্রুত হয়, কারো একটু ধীরে। শিক্ষক এই বৈচিত্র্যকে বুঝে শিক্ষাদান করলে প্রত্যেক শিক্ষার্থীর অগ্রগতি সম্ভব হয়। 9. শিক্ষা ব্যর্থতার প্রতিকারে পরিণমন। অনেক সময় শিক্ষার্থী যদি নির্দিষ্ট পাঠে ব্যর্থ হয়, তবে তার অন্যতম কারণ হতে পারে পরিণমনের অভাব। শিক্ষক যদি এটি বুঝতে পারেন, তবে শিশুর প্রতি অযথা চাপ সৃষ্টি করবেন না। 10. মানসিক স্বাস্থ্য
ও পরিণমন। পরিণমনকে উপেক্ষা করে অতিরিক্ত চাপ দিলে শিশু মানসিকভাবে ভেঙে পড়তে পারে। তাই শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব মানসিক সুস্থতার সাথেও গভীরভাবে জড়িত। শিক্ষাক্ষেত্রে পরিণমন এমন এক মৌলিক ভিত্তি যার উপর সমগ্র শিক্ষা প্রক্রিয়া দাঁড়িয়ে আছে। শারীরিক, মানসিক, আবেগীয়, সামাজিক ও বৌদ্ধিক দিকের স্বাভাবিক বিকাশ ছাড়া শিক্ষা কখনো সফল হতে পারে না। তাই শিক্ষককে অবশ্যই পরিণমনের ধাপ ও সীমাবদ্ধতাকে অনুসরণ করে শিক্ষার্থীর উপযোগী পাঠ্যক্রম ও শিক্ষণ পদ্ধতি প্রয়োগ করতে হবে। 8. শিখন ও পরিণমনের সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি লেখো। শিখন ও পরিণমনের সাদৃশ্য ও বৈসাদৃশ্য। আচরণ পরিবর্তনের প্রধান দুটি কারণ শিখন ও পরিণমন। প্রক্রিয়া হিসেবে শিখন ও পরিণমন পৃথক হলেও এই দুটির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য লক্ষ্য করা যায়। শিখন ও পরিণমনের সাদৃশ্য: 1. দুটি প্রক্রিয়ায় আচরণের পরিবর্তন ঘটায়। 2. পরিবেশের সঙ্গে অভিযোজনে দুটিরই প্রয়োজন। 3. দুটি ক্ষেত্রেই সংঘটিত পরিবর্তনের প্রকৃতি গুণগত ও পরিমাণগত। 4. দুটি ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। 5. শিখন ও পরিণমন দুটি ব্যক্তির জীবন বিকাশে সহায়তা করে। 6. শিখন ও পরিণমন কিভাবে সম্পন্ন হয় তা জানা যায় না। 7. দুটি প্রক্রিয়ায় পরিমাপযোগ্য। শিখন ও পরিণমনের বৈসাদৃশ্য। বৈসাদৃশ্য, এখানে একটি টেবিল দেওয়া আছে। এই টেবিলে 3টি কলম আছে। প্রথম কলম বৈসাদৃশ্যের বিষয়, দ্বিতীয় কলম শিখন, তৃতীয় কলম পরিণমন। 1. প্রকৃতি। শিখন একটি মানসিক প্রক্রিয়া, পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া। 2. অনুশীলনের প্রয়োজনীয়তা। শিখনের জন্য অনুশীলনের প্রয়োজন। পরিণমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এর জন্য কোনো অনুশীলনের প্রয়োজন হয় না। 3. সক্রিয়তা। শিখন প্রক্রিয়ায় ব্যক্তি সক্রিয় থাকে, পরিণমনের সময় ব্যক্তি সক্রিয় থাকে না। 4. মানসিক প্রস্তুতি। শিখনের জন্য শিক্ষার্থীর মানসিক প্রস্তুতির প্রয়োজন। পরিণমন ব্যক্তির কোনো রকম মানসিক প্রস্তুতি ছাড়াই ঘটে। 5. পরিমাণ ও হার। অনুশীলনের প্রভাবে শিখনের পরিমাণে পার্থক্য ঘটে। বিকাশের বিভিন্ন স্তরে পরিণমনের হারের হ্রাস বৃদ্ধি দেখা যায়। যেমন শৈশব ও বয়ঃসন্ধিকালে পরিণমন খুব দ্রুত ঘটে। 6. নিয়ন্ত্রণ। শিখন শিক্ষার্থীর ও সমাজের চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরিণমন ব্যক্তি বা সমাজের চাহিদা নির্ভর নয়। 7. কৃত্রিমতা ও স্বাভাবিকতা। শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া, পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া। 8. লিঙ্গভেদ। লিঙ্গভেদে শিখনে কোনো পার্থক্য দেখা যায় না। একই বয়সে বালক ও বালিকাদের মধ্যে পরিণমনে পার্থক্য দেখা যায়। 9. স্থায়িত্ব। শিখন স্থায়ী নয়। অনুশীলনের অভাবে ভুলে যাওয়া শিখনের ধর্ম। পরিণমন স্থায়ী। 10. ব্যাপ্তি। শিখন সারা জীবন ধরে ঘটে। পরিণমন ব্যক্তি জীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে। 11. সর্বজনীনতা। শিখন যেহেতু অনুশীলন সাপেক্ষ তাই সর্বজনীন নয়। পরিণমন স্বতঃস্ফূর্ত তাই সর্বজনীন। 12. স্বেচ্ছাধীনতা। শিখন ব্যক্তির ইচ্ছাধীন, পরিণমন ব্যক্তির ইচ্ছাধীন নয়। পৃষ্ঠা 10। 9. প্রেষণার সংজ্ঞা নিরূপণ করো। সংক্ষেপে প্রেষণা চক্র বর্ণনা করো। প্রেষণার সংজ্ঞা: সুইফট প্রদত্ত সংজ্ঞা। ব্যক্তির নানান প্রকার চাহিদা পরিতৃপ্তির জন্য যে পরিবর্তনশীল প্রক্রিয়া তার আচরণ ধারাকে সর্বদা নিয়ন্ত্রণ করে
তা হলো প্রেষণা। উইনার প্রদত্ত সংজ্ঞা। প্রেষণা এমন একটি অবস্থা যা ব্যক্তিকে বিশেষ একটি ক্রিয়া সম্পাদনে উদ্বুদ্ধ করে, ক্রিয়া সম্পাদনাকে নির্দিষ্ট লক্ষ্যমুখী করে এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ব্যক্তিকে কর্ম সম্পাদনে ব্যস্ত রাখে। ক্রাইডার প্রদত্ত সংজ্ঞা। আকাঙ্ক্ষা, প্রয়োজন এবং আগ্রহ যা একটি প্রাণীকে সক্রিয় বা কর্মোদ্যোগী করে তোলে এবং একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত করে, তাকে প্রেষণা হিসাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। সুতরাং মনোবিদগণের উপরিলিখিত সংজ্ঞার ভিত্তিতে বলা যায়, প্রেষণা বা মোটিভেশন হলো সেই আচরণ বা ক্রিয়া যা কোনো অভাববোধ এবং ওই অভাব দূর করার উদ্দেশ্যে তাড়না দ্বারা নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়। প্রেষণা চক্র। প্রেষণা হলো একটি অর্থবোধক আচরণ। আচরণ অভাববোধ বা প্রয়োজনবোধ দ্বারা সৃষ্টি হয় এবং কোনো উদ্দেশ্য সাধনের জন্য লক্ষ্যবস্তুর দিকে পরিচালিত হয়। এখানে একটি চিত্র দেওয়া আছে। অভাববোধ বা চাহিদা, সেখান থেকে তাড়না, সেখান থেকে সহায়ক বা যান্ত্রিক আচরণ, সেখান থেকে লক্ষ্য বা উদ্দেশ্য, তারপরে হচ্ছে বিশ্রাম। প্রেষণাকে বিশ্লেষণ করলে 4টি গুরুত্বপূর্ণ স্তরের সন্ধান পাওয়া যায়। এই স্তরগুলি চক্রাকারে আবর্তিত হয়ে প্রেষণা চক্র সম্পন্ন করে। স্তরগুলি হলো 1 অভাববোধ বা চাহিদা, নিড; 2 তাড়না, ড্রাইভ; 3 সহায়ক বা যান্ত্রিক আচরণ, ইনস্ট্রুমেন্টাল বিহেভিয়ার; এবং 4 লক্ষ্য বা উদ্দেশ্য, গোল। 1 অভাববোধ বা চাহিদা। প্রাণীর প্রেষণা চক্রের প্রথম ধাপ হলো অভাববোধ বা চাহিদা। নানান কারণে প্রাণীর মধ্যে অভাববোধ বা চাহিদা দেখা দিতে পারে, যেমন রোমান 1, দেহের কলাকোষে প্রয়োজনীয় কোনো উপাদানের ঘাটতি দেখা দিলে তা থেকে শারীরিক প্রেষণার উন্মেষ ঘটে। ক্ষুধা, তৃষ্ণা ইত্যাদি হলো শারীরিক প্রেষণা। রোমান 2, বিভিন্ন ধরনের সামাজিক অবস্থার কারণে ব্যক্তির মধ্যে অভাববোধ বা চাহিদা দেখা দিতে পারে। ব্যক্তির সুযোগ সুবিধা ভোগবিলাসের জন্য প্রেষণার উন্মেষ ঘটতে পারে। স্বীকৃতি, প্রভাব বিস্তারের স্পৃহা এই জাতীয় প্রেষণা। রোমান 3, বিভিন্ন অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত রাসায়নিক পদার্থ তথা হরমোন রক্তস্রোতে মিশলে প্রাণী উত্তেজিত হয় এবং নানান ধরনের আচরণ করে। উদাহরণস্বরূপ বলা যায়, বিভিন্ন প্রকার স্টেরয়েড জাতীয় হরমোন প্রাণী দেহে প্রেষণা, মাতৃত্ব প্রেষণা ইত্যাদি সৃষ্টি করে। 2 তাড়না। কোনো কিছুর অভাববোধ বা চাহিদা থেকে প্রাণীর মধ্যে এক ধরনের অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়। ওই অস্বস্তিকর অবস্থার প্রাণীকে অভাব পূরণের জন্য তাড়িত করে, অর্থাৎ অভাবের তাড়নায় প্রাণী সক্রিয় হয়ে ওঠে। 3 সহায়ক বা যান্ত্রিক আচরণ। প্রেষণা চক্রের তৃতীয় স্তর হল সহায়ক বা যান্ত্রিক আচরণ। প্রাণী তার অস্থিরতা নিবারণের জন্য বা তার লক্ষ্যবস্তুকে পাওয়ার জন্য কতকগুলি বিশেষ আচরণ প্রদর্শন করে। একে সহায়ক আচরণ বলে। 4 লক্ষ্য বা উদ্দেশ্য। প্রেষণা চক্রের চতুর্থ ও শেষ ধাপ লক্ষ্য বস্তুতে উপনীত হওয়া বা উদ্দেশ্য সাধন করা। লক্ষ্যবস্তুতে উপনীত হতে পারলে প্রাণীর অস্বস্তিকর শারীরিক অবস্থা দূরীভূত হয়, প্রাণী তৃপ্তি লাভ করে এবং বিশ্রাম নেয়। মন্তব্য: প্রাণীর জীবনে প্রেষণা 4টি স্তর পর্যায়ক্রমে উপস্থিত হয়। একটি প্রেষণা শেষ হওয়ার পর মুহূর্তে অপর একটি প্রেষণার সৃষ্টি হয়। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রাণীর জীবনে প্রেষণা চক্রাকারে আবর্তিত হতে থাকে। 10 প্রেষণার বৈশিষ্ট্য লেখো। প্রেষণার প্রকারভেদ আলোচনা করো। প্রেষণার বৈশিষ্ট্য। প্রেষণার বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য হল: 1 চাহিদা বা অভাববোধ।
প্রেষণা বিশেষভাবে একটি ব্যক্তিগত চাহিদা থেকে শুরু হয়। কোনো সময় ব্যক্তি তার বিশেষ কোনো চাহিদাকে প্রত্যাখ্যান করলে বা তার মধ্যে কোনো অভাববোধ দেখা দিলে প্রেষণার উন্মেষ ঘটে। 2. তাড়না। ব্যক্তির চাহিদা সরাসরি উদ্দেশ্যমুখী আচরণ সৃষ্টি করতে পারে না। ব্যক্তির অভাববোধ তার মধ্যে এক ধরনের মানসিক অবস্থা অর্থাৎ তাড়না সৃষ্টি করে। তাড়নায় পরবর্তী পর্যায়ে ব্যক্তিকে উদ্দেশ্যমুখী আচরণে উদ্বুদ্ধ করে, অর্থাৎ প্রেরণার সৃষ্টি হয়। 3. লক্ষ্যবস্তু নির্ধারণ। প্রেষণার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল লক্ষ্যবস্তু নির্ধারণ। প্রেষিত আচরণের পরিণতি হিসেবে ব্যক্তি লক্ষ্যবস্তু অর্জন করে। লক্ষ্যবস্তু প্রাপ্তির মধ্য দিয়ে কর্মতৎপরতা হ্রাস পায়। 4. প্রেষণার হ্রাস ও বৃদ্ধি। যে চাহিদা বা অভাববোধ থেকে প্রেষণার উন্মেষ ঘটে, সেই প্রেষণা পূর্ণ হওয়ার পর ব্যক্তির মধ্যে আরেকটি নতুন প্রেষণার উদ্ভব ঘটে। 5. বাধ্যতামূলক ক্ষমতা। মনোবিদদের মতে প্রেষণার একটি বাধ্যতামূলক ক্ষমতা থাকে। ওই ক্ষমতা মূলত ব্যক্তির চাহিদার প্রকৃতি এবং লক্ষ্যবস্তুর দ্বারা নির্ধারিত হয়। পৃষ্ঠা 11।